হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও এসএলএসটি নেট সেটের সম্পর্কে কিছু তথ্য জানব। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা আমাদের মেন টপিক রয়েছে বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি, ত্রয়ীবিদ্যা বা ত্রয়ী আগম, ছন্দস প্রভৃতি নামে বেদকে জানা যায়। বেদকে শ্রুতি কারা কারা বলেছিলেন? পূজ্যপাদ শ্রী শ্রী শঙ্করাচার্য এবং প্রভৃতি বেদান্তাচার্যগণ সাধারণত শ্রুতি সংজ্ঞায় বেদের উল্লেখ করেছিলেন। ঋষি বাদরায়ণও ব্রহ্মসূত্রে স্মৃতি সংজ্ঞার ব্যবহার করেছেন। বেদকে ছন্দস বা ছন্দ বলেছেন কারা কারা? পাণিনি তার ব্যাকরণ সূত্রে বেদকে ছন্দস বা ছন্দ বলেছেন। তিনি বৈদিক সংস্কৃতকে ছন্দস এবং লৌকিক সংস্কৃতকে ভাষা বলেছেন। বেদকে দশত্রয়ী বলেছেন কারা কারা? এখানে বেদে 10টি মণ্ডল রয়েছে। সেই 10টি মণ্ডলের নিরুক্তাকার যাস্ক ঋগ্বেদের স্থানে দশত্রয়ী বলেছেন। বেদকে ত্রয়ী কারা কারা বলেছেন? কৌটিল্য তার অর্থশাস্ত্রে গ্রন্থতে বেদকে ত্রয়ী সংজ্ঞায় ভূষিত করেছিলেন। বেদকে ত্রয়ী বলার কারণ কি? বৈদিক মন্ত্র 3 প্রকার। পদ্মাত্মক মন্ত্রই ঋগ্মন্ত্র, অর্থাৎ ঋগ্বেদটি পুরোটাই পদ্য আকারে রচিত, এবং গীতিময় সামমন্ত্র, অর্থাৎ সামবেদটি সম্পূর্ণটাই গীতিময়, অর্থাৎ গানের আকারে সামবেদ রচিত, এবং গদ্যাত্মক যজুর্বেদটি রচিত হয়েছে সম্পূর্ণটাই গদ্য আকারে। অথর্ববেদের মন্ত্রের কোনো অভিনবত্ব নেই, অর্থাৎ স্বতন্ত্র কোনো বিশিষ্ট লক্ষণই নেই অথর্ববেদে। ত্রয়ী বলতে এই 3 প্রকার লক্ষণযুক্ত মন্ত্রকেই বোঝানো হয়। অতএব বেদকে ত্রয়ী বললেও ঋক, সাম, যজুর মতো অথর্ববেদকেও ত্রয়ীর অন্তর্গত, অর্থাৎ 4 বেদেই মন্ত্রকেই বোঝায় সামর্গ যজুর্বেদাস্ত্রয়ী। এই সূত্রটা মনে রাখা কিন্তু খুবই আবশ্যক। সামর্গ যজুর্বেদাস্ত্রয়ী। বেদকে শ্রুতি বলার কারণ হলো আচার্য শিষ্য পরম্পরায় বেদ শ্রবণের মাধ্যমে রক্ষিত হতো বলে বেদের অপর নাম শ্রুতি। প্রাচীনকালে বেদকে শুনে শুনে মনে রাখা হতো, সেই জন্যেই বেদকে শ্রুতি বলা হতো। বেদকে অপরিসীয় বলার কারণ কি? বেদের কোনো রচয়িতা নাই, কারণ বেদ কে রচনা করেছিলেন সেই সম্পর্কে এখনও অনেক মতান্তর রয়েছে। বেদকে স্বয়ং ভগবানের সঙ্গেও তুলনা করা হয়। ভগবানের মুখনিসৃত মন্ত্রসমূহকেই বেদ বলা হয়। অলৌকিক দৃষ্টিসম্পন্ন ঋষিগণ কর্তৃক এই মন্ত্রসমূহ উপলব্ধ হয়েছে, তাই বেদকে বলা হয় অপৌরুষেয় বা যার কোনো রচয়িতা নেই। বেদ পাঠের অধিকারী, অর্থাৎ কারা কারা বেদ পাঠ করতে পারেন? বেদাধ্যয়নের বিধি ত্রৈবর্ণিক, ব্রাহ্মণের একান্ত কর্তব্য। যারা ব্রাহ্মণ তারা অবশ্যই বেদ পাঠে একান্ত কর্তব্য অনুসারে তারা বেদ পাঠ করতে পারেন। এই ত্রৈবর্ণিক যাদের উপনয়ন সংস্কার আছে একমাত্র তারাই বেদ পাঠের অধিকারী, অর্থাৎ যাদের উপনয়ন সংস্কার হয়েছে একমাত্র তারাই বেদ পাঠ করতে পারেন। স্ত্রীলোক এবং শূদ্রের বেদ পাঠের কোনো অধিকার নাই, কারণ এদের উপনয়ন সংস্কার বিধিও হয় না। স্ত্রীলোক এবং শূদ্র সম্প্রদায়ের যেহেতু উপনয়ন সংস্কার হয় না, সেহেতু এদের বেদ পাঠ করার কোনো অধিকার নেই। যদিও বর্তমান সমাজে এখন সবাই বেদ পাঠের অগ্রাধিকার লাভ করেছে। বেদের রচনাকাল সম্পর্কেও বিভিন্ন পণ্ডিতদের মতান্তর রয়েছে। ম্যাক্স মুলারের মত অনুসারে 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেদের রচনাকাল হয়েছিল। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের 1000 থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত ভাষা সাহিত্যে বেদের রচনাকাল সম্পর্কে বলা রয়েছে। বাল গঙ্গাধর তিলকের আনুমানিক 4500 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনাকাল। জ্যাকবি বলেছিলেন 4500 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনা হয়েছিল। ম্যাকডোনাল্ড বলেছিলেন 1300 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের, আর উইন্টারনিস বলেছিলেন 2500 খ্রিস্টপূর্বাব্দ। অবিনাশচন্দ্র দাস বলেছিলেন 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ। ভূতত্ত্বে
আর হুগো স্কলার বলেছিলেন 2500 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেদের রচনাকাল। এই যে বেদের রচনাকাল সম্পর্কে এত পণ্ডিতদের এত মতান্তর রয়েছে, সেই মতান্তর এবং এই খ্রিস্টপূর্বাব্দ সম্পর্কে কিন্তু নেট সেট এসএলএসটিতে ম্যাচিং আসে কার কবে কোন পণ্ডিত কোন সালে বলেছিলেন বেদের রচনাকাল সম্পর্কে। বেদের বিষয়বস্তু, বেদের মধ্যে কী কী রয়েছে? ধর্ম, কর্মফল, যজ্ঞ, যজ্ঞের ফল, পরলোক তত্ত্ব, অদৃষ্ট ব্রহ্মের স্বরূপ, মোক্ষ প্রভৃতি বিষয়ে বেদে প্রতিস্থাপন করা হয়েছে। বেদের অংশ, আপস্তম্ভের মতে বেদের প্রধান অংশ দুটি, এক হচ্ছে মন্ত্র, দ্বিতীয়টি হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্র ব্রাহ্মণায় বেদ নাম ধ্যেয়ম। আপস্তম্ভের ধর্মসূত্র, ধর্মসূত্র কোনটি? মন্ত্র ব্রাহ্মণায় বেদ নাম ধ্যেয়ম, এটি হচ্ছে আপস্তম্ভের ধর্মসূত্র। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে বেদের পরের পার্টটি আমরা পড়ব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।